দাও, সবাই ভালো আছো তোমরা? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আচ্ছা, আমিও ভালো আছি। আর ভালো থাকি, আমরা সবাই একে অপরের জন্য দোয়া করব। আর যতদূর পারা যায় আমরা ঘরেই থাকবো। ঘরে না থাকে মানে প্রয়োজন না হলে ঘরের বাইরে আমরা যাব না, যদি প্রয়োজন হয় তাহলে আমরা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে বাইরে যাব। ঠিক আছে, এখন আমরা শুরু করি ক্লাসে। আমরা গতদিন মনে হয় দ্বিতীয় ক্লাস করেছি, আজকে তৃতীয় ক্লাস, তাই না? জি স্যার। তাহলে আজকে আমরা তৃতীয় ক্লাস শুরু করি। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এটা আমরা অনেকবার পড়েছি, তারপর আরেকবার অনলাইন ক্লাস কেমিস্ট্রি 65913, এটা সাবজেক্ট কোড প্রথম সেমিস্টার আর ক্লাস নম্বর 03। শুরু করি আমরা তাহলে। আজকে আমরা পড়বো অণু। অণু কারো ধারণা আছে অণু কাকে বলে বা অণুর সংজ্ঞা আছে? বলা জানা আছে? বলো, যদি জানা থাকে আনমিউট করে বলে ফেলো। অণু কাকে বলা হয় জানা আছে এই সংজ্ঞা? স্যার, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম অংশকে অণু বলে। যৌগিক পদার্থের হবে না? মৌলিক মৌলিক যৌগিক হবে কিনা আমি সেটা জিজ্ঞেস করছি। ও হ্যাঁ, হবে। তাহলে তোমার সংজ্ঞাটা একটু চেঞ্জ করতে হবে। মৌলিক বা যৌগিক পদার্থের। ইয়েস, থ্যাংক ইউ। তাহলে ওকে একটু ভুল হয়েছে, তাই না? দেখো আরেকবার আমরা সংজ্ঞাটা একটু দেখে নিই। দেখো তো, অক্সিজেন একটা পরমাণু, এখানে ওই যে একটু হালকা মানে খয়েরি জাতীয় যেটা আমরা গোল বা বৃত্তের নেই ওটা দেখাচ্ছি, ইন্ডিকেট করছি আমরা অক্সিজেন পরমাণু। আর এই যে কাঠির মতো দেখতেছি এগুলো বন্ধন, বাম পাশে একটা হাইড্রোজেন পরমাণু আর একটা ডান দিকে হাইড্রোজেন পরমাণু, উৎপন্ন হয়েছে কি পানির অণু। কি বোঝা গেছে এটা? তাহলে এটা কি মৌলিক পদার্থ না যৌগিক পদার্থ? যৌগিক। যৌগিক, থ্যাংক ইউ। তাহলে পানির অণু আমরা দেখলাম। এই পাশে দেখো তো কি দেখা যায়, মাঝখানে একটা কার্বন পরমাণু আর চারদিকে চারটা হাইড্রোজেন পরমাণু, এটা কি বলবো আমরা? মিথেন। মিথেন। থ্যাংক ইউ, মিথেন গ্যাসের অণু। এই পাশে আরেকটা দেখি, মাঝখানে যে নীল রঙেরটা দেখতেছো এটা হলো নাইট্রোজেন, আর যেটা হালকা মানে মানে কি বলবো, এটা ঘিয়া না কি সাদা, যাই হোক সাদাই বলি, সাদা রঙের যেটা দেখতেছো তিন দিকে তিনটা বন্ধন দ্বারা যুক্ত আছে, এটা হাইড্রোজেন পরমাণু। তাহলে এই যৌগটা কিসের অণু হবে? অ্যামোনিয়া। থ্যাংক ইউ, সুন্দর উত্তর, থ্যাংক ইউ। অ্যামোনিয়া গ্যাসের অণু। এখানে আমরা তাহলে অণুর সংজ্ঞা, তাহলে অণু দেখা গেছে তিনটেই আমরা দেখছি এখানে যৌগিক পদার্থের অণু। মৌলিক পদার্থের অণু হতে পারে, যেমন অক্সিজেনের অণু O2, হাইড্রোজেনের অণু H2, Cl এর অণু H2 ইত্যাদি হতে পারে, তাই না? তাহলে আমরা সংজ্ঞাতে আমরা অবশ্যই কথা বলবো মৌলিক বা যৌগিক পদার্থ, এই কথা আমরা অ্যাড করব। ঠিক আছে, সংজ্ঞাটা একটু দেখে নিই। মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা স্বাধীন অবস্থায় অবস্থান করতে পারে কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না। আমাদের এখানে দুইটা জিনিস আমরা খুবই এখানে গুরুত্ব দিয়েছি, সেটা হলো এক নম্বর হলো স্বাধীন অবস্থায় অবস্থান করতে পারে, আর একটা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না। কারণ এই দুইটা মূল পার্থক্য দিয়েই অণু পরমাণুর মধ্যে আলাদা করে চিহ্নিত করা হয়। বোঝা গেছে? কি 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 আমরা বৈশিষ্ট্য বলছি? অণু হলো স্বাধীন অবস্থায় অবস্থান করতে পারে আর রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না। পরমাণু ঠিক তার উল্টোটা, পরমাণু স্বাধীন অবস্থায় অবস্থান করতে পারে না কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। এই জন্য এই পার্থক্য দুইটা সংজ্ঞার মধ্যে উল্লেখ করতে হয়। তাহলে সংজ্ঞাটা বলি, মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা স্বাধীন অবস্থায় অবস্থান করতে পারে কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না তাকে অণু বলে। যেমন হাইড্রোজেন গ্যাসের অণু H2, অক্সিজেন গ্যাসের অণু O2, পানির অণু H2O, মিথেন গ্যাসের অণু CH4, অ্যামোনিয়া গ্যাসের অণু NH3 ইত্যাদি ইত্যাদি। বোঝা গেছে? জি স্যার। কারো বলার আছে কোনো কোশ্চেন? না স্যার। ওকে, তাহলে আমরা পরের অংশে যাই। এবার জানবো আমরা পরমাণু। দেখি পরমাণুর চিত্র। এখানে কি দেখা যায়, মাঝখানে একটা নিউক্লিয়াস আর একটা ইলেকট্রন, নিউক্লিয়াসকে কেন্দ্র করে একটা কক্ষপথে তোমার কি ঘূর্ণায়মান। তাহলে যেটা ঘুরতেছে সেটা হলো ইলেকট্রন, আর মাঝখানে যেটা আছে সেটাকে নিউক্লিয়াস বলা হয়, আর নিউক্লিয়াসের মধ্যে আছে কি প্রোটন। বোঝা গেছে? এই পাশেও দেখি আমরা, ওই লালটা হলো তোমার কি নিউক্লিয়াস মানে প্রোটন, আর এই যে নীল বর্ণেরটা হলো তোমার কি
ইলেকট্রন, ইলেকট্রনটা মাঝে মাঝে কক্ষপথ চেঞ্জ করতেছে দেখা যাচ্ছে, মাঝে মাঝে প্রথম কক্ষপথ, মাঝে মাঝে দ্বিতীয় কক্ষপথ। যখন দ্বিতীয় কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে আসে তখন শক্তি সে বিকিরণ করতেছে, আর যখন প্রথম কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে যাচ্ছে তখন সে শক্তি শোষণ করে। তার মানে যখন কোনো ইলেকট্রন বাহির হতে শক্তি শোষণ করে তখন সে নিজ কক্ষপথে না থেকে উচ্চতর শক্তি স্তরে অর্থাৎ উচ্চতর কক্ষপথে তোমার কি আসতে পারে। এটা যখন বাইরে থেকে শক্তি বা তাপচাপ ইত্যাদি প্রয়োগ করা হয় তখন এই ঘটনাটা ঘটে। আর যখন নিজ কক্ষপথে চলে আসবে তখন কি যে শক্তিটা সে বাইরে থেকে অর্জন করছিল সেটা আবার বিকিরণ করে অর্থাৎ ছেড়ে দিয়ে আবার সে নিজের কক্ষপথে তোমাকে ঘূর্ণায়মান হবে। এটা হলো হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন ঘূর্ণন। তাহলে দুটোই আমাদের কি পরমাণু নির্দেশ করছে, দুটোই হাইড্রোজেন পরমাণু। তাহলে পরমাণুর সংখ্যা কাকে বলা হয় জানো তো কি এখন যে কোনো একজন বলতে পারবে? মৌলিক যৌগিক পদার্থ। নো, যৌগিক বলা যাবে অণুর না। ক্ষুদ্রতম অংশ, অণুর ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলে। করে না কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে, অবস্থান করে, অংশগ্রহণ অংশগ্রহণ করতে করতে পারে। যাক সুন্দর হয়েছে। যাক একজন অণুর ক্ষুদ্রতম কণা বলেছো, এটা আমরা অনেক ব্রিটিশ আমাদের সংজ্ঞা বলেছি, কারণ এই সংজ্ঞাগুলো আমরা যখন 3-4 যখন বিজ্ঞানে অণু পরমাণু পড়তাম তখন এই সংজ্ঞাগুলো প্রযোজ্য। এখন একটু বড় হয়েছো, আপডেট সংজ্ঞাটা আমাদের জানতে হবে। তাহলে পরমাণু সংজ্ঞা বলবো আমরা মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা স্বাধীন অবস্থায় অবস্থান করতে পারে না কিন্তু রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করতে পারে। আমি অণুতে বলেছিলাম স্বাধীন অবস্থায় অবস্থান করতে পারে আর রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করতে পারে না, আর পরমাণুতে ঠিক তার উল্টোটা হবে, স্বাধীন অবস্থায় অবস্থান করতে পারে না কিন্তু রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করতে পারে, তাকেই বলা হয় কি পরমাণু। যেমন হাইড্রোজেন পরমাণু, অক্সিজেনের পরমাণু, নাইট্রোজেনের পরমাণু ইত্যাদি। কথা কি বোঝা গেছে? বোঝা গেছে? ওকে, তাহলে আমরা সংজ্ঞাগুলো যতই দিন যাবে তত একটু আপডেট হবো, আপডেট সংজ্ঞাগুলো আমাদের মনে রাখতে হবে। থ্যাংক ইউ। আমরা নেক্সট যাই। এবার বাড়ির কাজ, তোমাদের বাড়ির কাজ তোমাদের থাকলো একটা, আগামী দিনে আমি এটা জিজ্ঞেস করব, অণু ও পরমাণুর মধ্যে পার্থক্য। বুঝা গেছে? এটা আমি তোমাদের বলবো না, তোমরাই বের করবে। আমি একটু গেস করি, মানে ধারণা দেই। সেটা হলো যে প্রথমেই সংজ্ঞা দিয়ে পার্থক্য একটা দিয়ে দিবেন, তারপরে ওই যে স্বাধীন অবস্থায় অবস্থান করতে পারে না এটা হলো পরমাণু, অণুতে হবে স্বাধীন অবস্থায় অবস্থান করতে পারে, রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করতে পারে এটা পরমাণু, আর অণুর ক্ষেত্রে হবে রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করতে পারে না। ঠিক আছে? অণুর একটা উদাহরণ দিয়ে দেবা, যেমন H2, তারপরে N2, O2, CH4 পানি ইত্যাদি। আবার পরমাণুর উদাহরণ দিয়ে দিবা HON ইত্যাদি। তারপরে লিখবা যে অণু মৌলিক পদার্থ আর যৌগিক পদার্থ দুইটাই হতে পারে, পরমাণুতে শুধুমাত্র মৌলিক পদার্থের পৃথিবীতে যতটি মৌলিক পদার্থ আবিষ্কৃত হয়েছে ততটি হলো পরমাণুর সংখ্যা। তার মানে কি এই পর্যন্ত পৃথিবীতে মৌলিক পদার্থ কতটি আবিষ্কার হয়েছে? 118টি। থ্যাংক ইউ। তাহলে 118টি হলো পরমাণু, আর অণুর সংখ্যা অসংখ্য, অগণিত, গণনা করে শেষ করা যাবে না। অনেকগুলো পার্থক্য হয়ে গেছে, অনেকগুলো পার্থক্য হয়েছে না? জি স্যার। ওই দিন জিজ্ঞেস করলে তোমরা বলবা, একজন একটা করে বলবা, তাহলেই হয়ে যাবে। আমরা তাহলে পরের ধাপে যাই। এবার সে পরিবর্তন, পরিবর্তন আমরা নিশ্চয়ই বুঝি। তুমি ছোট ছিলে, এখন বড় হয়েছো, তাহলে পরিবর্তন হয়েছে কি না? জি স্যার। তুমি ছোট ক্লাসে 1-2 তে একরকম বই পড়েছো, এখন বড় বড় বই পড়তেছো, তাহলে এটাও তো পরিবর্তন, তাই না? তাহলে পরিবর্তন কাকে বলে? সংজ্ঞায় আমরা কি বলতে পারি বলো তো? স্যার বলবো? বলো। যে পদার্থ এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর হওয়াকেই পরিবর্তন বলে। থ্যাংক ইউ। তুমি কি এর আগে ক্লাস করেছিলা? হ্যাঁ স্যার করছি। আচ্ছা যাক, সুন্দর উত্তর হয়েছে, তুমি বলতে পেরেছো, মনে রাখতে পেরেছো, ধন্যবাদ তোমাকে। তাহলে আমরা সংজ্ঞাটা বলে দিয়েছে, আরেকবার আমরা দেখে নেই একটু উদাহরণ। এই যে উদাহরণটাতে কি দেখা যায়? দেখা যাচ্ছে বরফ কঠিন অবস্থায় ছিল, ভেঙে পড়ে আবার পানিতে রূপান্তর হচ্ছে কি না? তাহলে এটা বরফটা হলো কি কঠিন, বরফটার অবস্থা কঠিন, আর পানিটার অবস্থা কি তরল, তাহলে এটা একটু পরিবর্তন। এই পাশে দেখি পানিকে তাপ দেওয়া হচ্ছে, বুদবুদ আকারে গ্যাসীয় অবস্থার সৃষ্টি হচ্ছে, তার কি তরল থেকে বাষ্পীভূত হচ্ছে, তাহলে এটাও একটু পরিবর্তন নিশ্চয়ই, তাই না? তাহলে বাম পাশেরটা হলো বরফ থেকে পানিতে পরিবর্তন হচ্ছে, আর ডান পাশেরটা হলো পানি থেকে জলীয় বাষ্পে রূপান্তর হচ্ছে, অর্থাৎ গ্যাসীয় অবস্থার সৃষ্টি হচ্ছে, তাহলে এটাও পরিবর্তন। তাহলে পরিবর্তনের সংজ্ঞা, কোন পদার্থের এক অবস্থাতে অন্য অবস্থায় রূপান্তর হওয়াকেই বলা হবে তোমার কি পরিবর্তন। কথা বোঝা গেছে?
তাহলে পরিবর্তনের আরেকটা সিনোনিম শব্দ, এটা মনে রাখো, রূপান্তর। বাংলায় আরেকটা সমার্থক শব্দ রূপান্তর। তাহলে কোন পদার্থের এক অবস্থা হতে অন্য অবস্থায় রূপান্তর হওয়াকেই পদার্থের পরিবর্তন বলে। যেমন আমরা দেখছি উদাহরণটা, বরফকে তাপ দিলে তা পানিতে পরিবর্তন হয়। বরফের অবস্থা কঠিন কিন্তু পানির অবস্থা তরল, তাহলে এটা একটা অবশ্যই অবস্থার পরিবর্তন ঘটে গেছে, তাহলে ইহা একটি পরিবর্তন। পরিবর্তন কত প্রকার কার জানা আছে? স্যার বলবো? বলো। 2 প্রকার, কি কি? ভৌত পরিবর্তন আর রাসায়নিক পরিবর্তন। থ্যাংক ইউ, সুন্দর উত্তর হয়েছে। তাহলে আমরা পরিবর্তন প্রকার বেছে নিই। পরিবর্তন 2 প্রকার, একটা হলো ভৌত পরিবর্তন আর একটা রাসায়নিক পরিবর্তন। ওকে, এখন আমরা ভৌত পরিবর্তন রাসায়নিক পরিবর্তনের উদাহরণ দেখি একটু। এখানে আমরা একটু আগে দেখেছি বরফের অণু H2O, পানির অণু এটাও কিন্তু H2O। তাহলে অণুর গঠনের কোনো পরিবর্তন নেই, শুধু অবস্থার পরিবর্তন হয়েছে, হয়েছে কিনা? তাহলে বরফের অণু H2O, পানির অণু H2O, তাহলে অবস্থাটা শুধু কঠিন থেকে তরল, তাহলে এটাই হলো ভৌত পরিবর্তন। আমরা ডান দিকেটা দেখি, এটাও দেখো, জলীয় বাষ্পের অণু হলো H2O, আবার পানির অণু H2O, দুটোই কিন্তু অণুর গঠনে কোনো পরিবর্তন হয়নি, কিন্তু শুধু অবস্থাটা পরিবর্তন হয়েছে। সুতরাং এটাও তোমার কি ভৌত পরিবর্তন। বোঝা গেছে? তাহলে ভৌত পরিবর্তনের সঙ্গে আমরা কি বলতে পারি? একজন বলো, গেস করো। কোন পদার্থের বাহ্যিক পরিবর্তন হওয়াকে ভৌত পরিবর্তন বলে। আরেকটু এডিট করব, সুন্দর হয়েছে উত্তর, আরেকটু এডিট করব। ওকে, বলো। যে পরিবর্তনের ফলে পদার্থের বাহ্যিক পরিবর্তনের সাথে সাথে অণুর গঠনের পরিবর্তন হয় না। হয় না, তাহলে আমরা সুন্দর হয়েছে, আমরা একটু আলাদা করে বলবো, যে পরিবর্তনের ফলে পদার্থের বাহ্যিক অবস্থার পরিবর্তন ঘটে, তাহলে এখানে একটা কিন্তু লাগাবো, অণুর গঠনের পরিবর্তন ঘটে না। তাহলে সুন্দর হবে আরো। তোমার উত্তর হয়েছে, কিন্তু আরেকটু মডিফাই করলাম আমরা, আরো সুন্দর হলো। ঠিক আছে, তাহলে দেখি আমরা পরবর্তীতে উদাহরণ। এটাও একটা ভৌত পরিবর্তন, দেখো না, এটা রাসায়নিক পরিবর্তন। দেখো, নিচে একটা এক রকমের পদার্থ ছিল, যখন দেখা যাচ্ছে আরেকটা পদার্থ যোগ করা হলো, সাথে সাথে দেখা যাচ্ছে তোমার কি অন্য একটা পদার্থে রূপান্তর হয়ে যাচ্ছে, তাহলে এটা হলো তোমার কি রাসায়নিক পরিবর্তন। এপাশে দেখি আমরা, এখানে কি দেখা যায় বলতো, যে এটাতে কি দেখা যায়, দেখো এক ধরনের গোলাপি বর্ণের একটা তরল পদার্থ ছিল, আর একটা তরল পদার্থ যোগ করা হলো, হালকা সবুজ বর্ণের পরিবর্তন হয়ে গেল, তারপরে একসময় দেখা যায় পানির মতো তরলে রূপান্তর হলো। তাহলে এটা একটা রাসায়নিক বিক্রিয়া ঘটেছে বলে এই ঘটনা ঘটেছে। এই পাশেরটাতে দেখি, এক ধরনের পদার্থ ছিল, দেখা যোগ করার ফলে হালকা সবুজ, সবুজ থেকে হালকা কি হচ্ছে বাদামি, বাদামের পরে পানির মতো তরল, একটু বাদামি বর্ণ, তাহলে এটাও তোমার একটা রাসায়নিক পরিবর্তন। অর্থাৎ যে পরিবর্তনের ফলে বাহ্যিক অবস্থা পরিবর্তন এর সাথে সাথে অণুর গঠনের পরিবর্তন ঘটে, অর্থাৎ নতুন ধর্ম বিশিষ্ট পদার্থের সৃষ্টি হয়। অর্থাৎ এখানে বিক্রিয়া করে অন্য পদার্থের সৃষ্টি হচ্ছে বলেই কিন্তু এই ঘটনাগুলো ঘটতেছে, আগেরটাতে বিক্রিয়া ঘটেনি, শুধু অবস্থাটা পরিবর্তন করতেছে। বুঝা গেছে? এখানে দেখো, এই জায়গায় কি লেখা যায়, আমরা নিশ্চয়ই লোহা দেখেছি, লোহা যদি গুঁড়া করে বা এমনি অবস্থায় একটা পানি দিয়ে ভিজিয়ে একদিন আমরা রেখে দিই, রেখে দিলে কি হবে, পরের দিন দেখা যাবে মরিচা পড়ে গেছে। মরিচা পড়বে কিনা? জি স্যার। তাহলে মরিচাটা কি? ফেরিক অক্সাইড, একটা যৌগ। আর যেটা বিশুদ্ধ লোহা সেটা ছিল তোমার কি, মানে বিশুদ্ধ লোহা, আর পরিবর্তন হয়ে গেল তোমার কি ফেরিক অক্সাইড। লোহা ছিল Fe, পরিবর্তন হয়ে গেল Fe2O3। তাহলে কি হচ্ছে, এখানে রাসায়নিক পরিবর্তন ঘটেছে। যাদের কথা হচ্ছে তারা আনমিউট করে কথা বলবো অন্যদের সাথে, তাহলে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে এগুলো দেখো, সবগুলো হলো রাসায়নিক পরিবর্তনের উদাহরণ। তাহলে এখন সংজ্ঞাগুলো আমরা জানবো। ভৌত পরিবর্তন আমরা সংজ্ঞাটা তোমরা বলেছো, আরেকবার আমরা একটু মডিফাই করে বা আরেকটু ভালোভাবে দেখে, যে পরিবর্তনের ফলে পদার্থের বাহ্যিক অবস্থার পরিবর্তন হয় কিন্তু অণুর অবস্থার পরিবর্তন হয় না, অর্থাৎ নতুন ধর্ম বিশিষ্ট পদার্থের সৃষ্টি হয় না, সেই পরিবর্তনকেই ভৌত পরিবর্তন বলে। বোঝা গেছে? কি বললাম আমি, যে পরিবর্তন করলে বাহ্যিক অবস্থা, অর্থাৎ কি কঠিন থেকে তরল, তরল থেকে জলীয় বাষ্প ইত্যাদি পরিবর্তন হবে, কিন্তু অণুর গঠনের পরিবর্তন হবে না। দেখো আমরা পড়ি আবার, কি বললাম,
যে পরিবর্তনের ফলে পদার্থের বাহ্যিক অবস্থার পরিবর্তন হয় কিন্তু অণুর গঠনের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ নতুন ধর্ম বিশিষ্ট পদার্থের সৃষ্টি হয় না, সেই পরিবর্তনকেই ভৌত পরিবর্তন বলে। বোঝা গেছে? জি স্যার। তার মানে কি এখানে নতুন ধর্ম কোনো পদার্থের সৃষ্টি হবে না, শুধু অবস্থাটা কঠিন, তরল, বায়বীয় এই অবস্থাগুলোর পরিবর্তন ঘটবে, সেগুলাকে বলা হবে তোমার কি ভৌত পরিবর্তন। উদাহরণ দেখছি আমরা, বরফকে তাপ দিলে তা পানিতে পরিবর্তন হয়, আবার বরফের অবস্থা কঠিন কিন্তু পানির অবস্থা তরল, কিন্তু বরফ ও পানির অণু দুইটাতে কিন্তু H2, সুতরাং ইহা একটি ভৌত পরিবর্তন। বোঝা গেছে? কারো কোশ্চেন নাই? না স্যার। ওকে, তাহলে এবার আমরা পড়বো রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তন আমরা কি বললাম, যে এখানে বাহ্যিক অবস্থা পরিবর্তনের সাথে সাথে অণুর গঠনেরও বা অণুর অবস্থারও পরিবর্তন ঘটে, অর্থাৎ কি নতুন ধর্ম বিশিষ্ট পদার্থের সৃষ্টি হয়। এই সংজ্ঞাটা আমরা আরো অনেকবার ব্যবহার করব, সুতরাং সংজ্ঞাটা মনে রাখো। যে পরিবর্তনের ফলে পদার্থের বাহ্যিক অবস্থা পরিবর্তনের সাথে সাথে অণুর অবস্থারও পরিবর্তন ঘটে, অর্থাৎ নতুন ধর্ম বিশিষ্ট পদার্থের সৃষ্টি হয়, সেই পরিবর্তনকেই বলা হবে রাসায়নিক পরিবর্তন। যেমন আমরা মোমবাতি দেখেছো তোমরা? জি স্যার। মোমবাতিতে আগুন ধরায় দিলে কি হয়? উপরে ধোঁয়া, কালো বর্ণের ধোঁয়া সৃষ্টি হয়। মোমবাতিটা ছিল কার্বন, আর উপরে যে ধোঁয়াটা উপরে যাচ্ছে সেটাই হলো তোমার কি কার্বন ডাই অক্সাইড। তাহলে ছিল কার্বন, অক্সিজেনের সহায়তায় বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড। অক্সিজেন নিজে জ্বলে না কিন্তু অন্যকে জ্বলতে সহায়তা করে, কার্বন ডাই অক্সাইড নিজে জ্বলে না কিন্তু অন্যকে নিভাতে সহায়তা করে। দুইটা ধর্ম দুই রকম। আর কার্বন হলো মোমবাতির ক্ষেত্রে আমরা দেখছি সাদা বর্ণের একটা কঠিন পদার্থ। তাহলে তিনটা পদার্থের ধর্ম তিন রকম, কিন্তু কারোর সাথে কারো কোনো মিল নাই। তাহলে ছিল কার্বন আর অক্সিজেন, হয়ে গেছে কার্বন ডাই অক্সাইড, আর একটা নতুন ধর্মবিশিষ্ট পদার্থের সৃষ্টি হয়েছে। তাহলে এই ধরনের পরিবর্তন কি বলা হয় তোমার কি রাসায়নিক পরিবর্তন। বোঝা গেছে? বোঝা গেছে? এটা হলো রাসায়নিক। তাহলে এই সংজ্ঞাটা আমরা আরো অনেকবার ব্যবহার করব, সুতরাং এই সংজ্ঞাটা মনে রাখো ভালো করে, ঠিক আছে? এই যে আমরা দেখছি কার্বন প্লাস অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়েছে। বোঝা গেছে? আমরা পরের স্টেজে যাই। পরিবর্তনকে আরেক ভাবে ভাগ করা হয়, মানে ওইটা ছিল আমাদের কি ভৌত পরিবর্তন আর রাসায়নিক পরিবর্তন। পরিবর্তনকে আরো দুই ভাগে ভাগ করা হয়, সেটা আমরা জেনে নিই। একটা হলো তাপোৎপাদী পরিবর্তন বা বিক্রিয়া, আর একটা হলো তাপহারী পরিবর্তন বা বিক্রিয়া। কথা কি বোঝা গেছে? তাপোৎপাদী পরিবর্তন বা বিক্রিয়া আর একটা তাপহারী পরিবর্তন বা বিক্রিয়া, এটা আমরা এখন জানবো। তাপোৎপাদী যদি আমরা একটু সন্ধি বিচ্ছেদ করি, তাপ উৎপাদী তার মানে কি যে পরিবর্তন বা বিক্রিয়ায় তাপ শক্তির উৎপন্ন ঘটে বাকি উদ্গীরণ ঘটে, সেই ধরনের পরিবর্তন বা বিক্রিয়াকে বলা হবে তোমার কি তাপোৎপাদী পরিবর্তন বা বিক্রিয়া। আর তাপহারী মানে হরণ করে, হরণ মানে চুরি করা, তার মানে কি শোষিত হয়। তাহলে যে পরিবর্তন বা বিক্রিয়ায় তাপ শোষণ ঘটে, অর্থাৎ তাপ না দেওয়া পর্যন্ত ওই পরিবর্তনটা ঘটবে না, সেই ধরনের পরিবর্তনকে বলা হবে তোমার কি তাপহারী পরিবর্তন বা বিক্রিয়া। আমরা সংজ্ঞা দেখি একটু। যে পরিবর্তন বা বিক্রিয়ার ফলে তাপ শক্তির উদ্গীরণ বা উৎপন্ন ঘটে, তার মানে কি ওই বিক্রিয়াটা বা তাপ পরিবর্তনটা ঘটলে তাপ শক্তি উৎপন্ন হয়, সেই পরিবর্তনকে তাপোৎপাদী পরিবর্তন বা তাপ উৎপন্নকারী বিক্রিয়াও বলে। যেমন তোমরা কি দেখেছো চুন দেখেছো, পাউডার চুন? জি। পাউডার চুন কোথায় ব্যবহার করা হয়? ওই যে দেওয়ালে রং করতে, সাদা রং করার জন্য চুন ব্যবহার করা হয়, তাই না? এই চুনটা যখন পানিতে গুলায় তখন দেখেছো কি বুদবুদ আকারে তাপ শক্তি উৎপন্ন হয়। তাহলে ওইটা হলো তোমার কি, তাহলে ওইখানে শুকনা যে পাউডার চুন সেটা হলো ক্যালসিয়াম অক্সাইড, আর বিক্রিয়া করার ফলে পানির সাথে বিক্রিয়া করে যেটা উৎপন্ন হয় সেটা হলো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তার মানে রাসায়নিক বিক্রিয়া ঘটতেছে, ঘটার ফলে তাপ শক্তির উৎপন্ন ঘটতেছে। তাহলে এই ধরনের পরিবর্তন বা বিক্রিয়াকে বলা হবে কি তাপোৎপাদী পরিবর্তন বা বিক্রিয়া। তোমরা কি সালফিউরিক অ্যাসিডের নাম শুনেছো? জি স্যার। গাঢ় সালফিউরিক যদি কোনো টেস্ট টিউব হোল্ডার, হাত দিয়ে কিন্তু ধরা যাবে না, টেস্ট টিউব হোল্ডার দিয়ে যদি ধরে থাকো আর ওখানে যদি ড্রপার দিয়ে পানি দিতে থাকো অল্প অল্প করে 2-1 ফোঁটা 3 ফোঁটা করে পানি দিতে থাকো, তাহলে দেখবা টেস্ট টিউবে যদি হাত দিয়ে নিচের দিকে স্পর্শ করো গরম হয়ে গেছে। যদি একসাথে হঠাৎ করে পানি বেশি ঢেলে দাও তাহলে ওই গরমে মানে যে তাপ শক্তিটা উৎপন্ন হবে সে তাপ দিয়ে আগুন ধরে যাবে। কথা কি বোঝা গেছে? তাহলে এখানেও তোমার কি এই পরিবর্তন ঘটার পরে আরেকবার বললে ভালো হতো। আচ্ছা ওকে, একটা টেস্ট টিউব নাম শুনেছো? জি। টেস্ট টিউবের বাংলা কি জানা আছে? টেস্ট টিউবের বাংলা জানা আছে?
হ্যাঁ স্যার, এটা বলতে পারবো না। আচ্ছা, টেস্ট টিউবের বাংলা হলো পরীক্ষা নল। আমরা এটাই বাংলাটাই ভুলে যাই, আমরা বাঙালি মানুষ তো, তার আমরা বাংলাই আমরা মাঝে মাঝে বলতে পারি না। যাও, পরীক্ষা নল। একটা পরীক্ষা নলে টেস্ট টিউব হোল্ডার, তার মানে কি আমরা যেটা দিয়ে হাতের সাথে স্পর্শ থাকবে না টেস্ট টিউবটা, কিন্তু একটা ওই যে চামচের মতো আছে, চামচ ঠিক না, ওটা ক্লিপ দিয়ে আটকানো যায়, ওটা কাঠের একটা হ্যান্ডেল আছে, হ্যান্ডেল দিয়ে ধরে নিতে হয়। টেস্ট টিউবটা তাহলে ওইটার সাথে সংযুক্ত থাকবে, কিন্তু হাতের সাথে সংস্পর্শ থাকবে না। ফলে গরম বা ঠান্ডা হলে আমরা হাতের সাথে কোনো বিপদ ঘটার সম্ভাবনা থাকে না। ওইটা হলো টেস্ট টিউব হোল্ডার, ঠিক আছে? ও টেস্ট টিউব হোল্ডার দিয়ে ধরে গাঢ় সালফিক অ্যাসিড ওখানে টেস্ট টিউবের মধ্যে নেওয়া আছে। এখন একটা ড্রপার দিয়ে পরিষ্কার বিশুদ্ধ পানি নিয়ে ড্রপারের মধ্যে নিয়ে ফোটায় ফোটায় যদি টেস্ট টিউবের মুখে পানি দেওয়া যায়, তাহলে প্রচুর গরম হয়ে যাবে। টেস্ট টিউবের নিচের যে অংশটা হাত দিয়ে যদি স্পর্শ করে দেখো প্রচুর গরম হয়ে গেছে। যদি পানি যতই বেশি দিবা বেশি তাপ শক্তি উৎপন্ন হবে এবং বেশি গরম হবে। যদি একসাথে হঠাৎ করে বেশি পরিমাণ পানি ঢেলে দাও, তাহলে তাপে আগুন ধরে যাবে, এত বেশি তাপ শক্তি উৎপন্ন হবে এবং টেস্ট টিউবটা ফেটে যাবে। বুঝা গেছে? তাহলে ওই পরিবর্তনটা ঘটার ফলে কি হচ্ছে, তাপ শক্তির উৎপন্ন বা উদ্গীরণ ঘটতেছে। তাহলে এই ধরনের পরিবর্তন বা বিক্রিয়াকেই বলা হবে তোমার কি তাপোৎপাদী পরিবর্তন বা বিক্রিয়া। বুঝা গেছে? জি স্যার। ওকে, তাহলে আমরা নেক্সট দেখি এই বিক্রিয়াটা দেখি। এই যে আমরা একটু আগে দেখেছি যে মোমবাতির মধ্যে যদি আমরা কি করি, আগুন ধরাই দেই, তাহলে তাপ শক্তি উৎপন্ন হতেই থাকবে এবং পদার্থ উৎপন্ন হবে কার্বন ডাই অক্সাইড। তাহলে এখানেও তাপ শক্তি উৎপন্ন ঘটে। তাহলে এই বিক্রিয়াকে বলা হবে তোমার কি তাপোৎপাদী পরিবর্তন বা বিক্রিয়া। তারপর হাইড্রোজেন আর অক্সিজেন যদি বিক্রিয়া করে তাহলে উৎপন্ন হবে জলীয় বাষ্প এবং প্রচুর তাপ শক্তি উৎপন্ন হবে। এবং এই বিক্রিয়ার সাহায্যেই রকেট তোমার কি প্রচুর শক্তি মানে উৎপন্ন করে এবং সেই শক্তি দিয়ে তোমার কি রকেটের অনেক গতিবেগ মানে উঠানো যায়, প্রায় সেকেন্ডে 7 কিলোমিটারের বেশি। বুঝা গেছে? তাহলে এটাও তোমার কি তাপ শক্তি উৎপন্ন করতেছে। তাহলে এটাও তাপোৎপাদী পরিবর্তন বা বিক্রিয়া। এখানে দেখো, এই যে দেখছো দেওয়া হয়েছিল তোমার কি অল্প পরিমাণ পদার্থ বিক্রিয়া করার ফলে দেখো প্রচুর পরিমাণে পদার্থ উৎপন্ন হচ্ছে এবং তোমার কি তাপ শক্তি উৎপন্ন করতেছে। ওই যে এটাতে সোডিয়াম কার্বনেট দেওয়া হয়েছে। বুঝা গেছে? এই পাশে দেখো এই যে কোনো তাপ দেওয়া হয়নি, অথচ নিচে দিয়ে বিক্রিয়া ঘটতেছে আর তাপ শক্তি এই যে জলীয় বাষ্প উৎপন্ন হচ্ছে। তার মানে কি এখানেও তাপ শক্তির উদ্গীরণ ঘটেছে। তাহলে এটা হলো তাপোৎপাদী পরিবর্তন বা বিক্রিয়ার উদাহরণ। বোঝা গেছে? এই পাশে দেখি আমরা, এখানে দেখো সিরামিক, তোমরা নাম শুনেছো? সিরামিকের থাল বাটি ইত্যাদি ব্যবহার করি আমরা, তাই না? এই ফাইন সিরামিকে দেখো একটা অ্যালুমিনা নামে একটা পদার্থ আছে যার সংকেত Al2O3 অ্যালুমিনা। এই অ্যালুমিনার মধ্যে দেখো এটা 4 কোণার একটা ঘনক আকৃতি পদার্থ, এখানে কোনো পরিবর্তন হচ্ছে না। এই যে গ্যাস দিয়ে তাপ দিচ্ছি, তাপ দেওয়ার ফলে অন্য পদার্থের সৃষ্টি হচ্ছে, এই যে গর্ত সৃষ্টি হয়ে গেছে, অন্য পদার্থের সৃষ্টি হয়ে যাচ্ছে। তাহলে এখানে আগে ছিল দেখো এরকম পদার্থ, হয়ে গেল তোমার গর্তযুক্ত পদার্থ। তার মানে কি এখানে তোমার কি পরিবর্তন ঘটে গেছে এবং এটাকেই বলা হচ্ছে তোমার কি তাপহারী পরিবর্তন বা তাপ শোষণকারী পদার্থ। অর্থাৎ কি তাপ না দেওয়া পর্যন্ত কোনো পরিবর্তন ঘটেনি, তাপ দিছি তারপর পরিবর্তনটা ঘটেছে। তাহলে এটাকে বলা হচ্ছে তোমার কি তাপহারী বা তাপ শোষণকারী পরিবর্তন বা বিক্রিয়া। বোঝা কি গিয়েছে? জি স্যার। ওকে, তাহলে আমরা এটা দেখলাম তাপহারী পরিবর্তন বা বিক্রিয়া। এবার সংজ্ঞাটা একটু দেখে নিই। সংজ্ঞা তো বলে দিয়েছি, তারপর আমরা আরেকবার দেখে নিই। যে পরিবর্তনের ফলে তাপ শক্তির শোষণ ঘটে সেই পরিবর্তনকে তাপহারী পরিবর্তন বা বিক্রিয়া বলে। আমরা বলেছি এটা, তাই না? উদাহরণ তো দেখে নিলাম। উদাহরণ যে আমরা গ্যাসীয় বিক্রিয়া দেখি, নাইট্রোজেন আর অক্সিজেন এই দুইটা পদার্থ যদি এক পাত্রে রেখে দেওয়া হয় কোনো পরিবর্তন ঘটবে না, বিক্রিয়াও ঘটবে না। অথচ সেখানে যদি তাপ শক্তি নিচ থেকে প্রয়োগ করা হয় তাহলে বিক্রিয়ায় উৎপন্ন হবে নাইট্রিক অক্সাইড, তোমার গ্যাস তৈরি হবে, বাদামি বর্ণের গ্যাস তৈরি হবে। এটাই হলো তোমার কি তাপ শোষণকারী পরিবর্তন বা বিক্রিয়া। বোঝা কি গেছে? নিশ্চয়ই। আরো উদাহরণ দেখি আমরা। কার্বন প্লাস সালফার বিক্রিয়া করে কার্বন ডাই সালফাইড উৎপন্ন হবে যদি এদের মধ্যে তাপ শক্তি প্রয়োগ করা হয়। যদি তাপ না দাও তাহলে কোনো পরিবর্তন ঘটবে না এবং কি কার্বন ডাই সালফাইডও উৎপন্ন হবে না। বোঝা গেছে? আরেকটা উদাহরণ দেখি, বাড়ি কাজ। ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তনের পার্থক্য। আমাদের বাড়ি কাজ থাকলো, সংজ্ঞা পড়েছি আমরা আগে, তাই না? এটা একটু দেখে আসবো তোমরা। এবার আসবো আমরা প্রতীক। নিশ্চয়ই প্রতীক আমরা বুঝি, যেমন পাই একটা প্রতীক, এটা ম্যাথমেটিক্যাল প্রতীক, তাই না? কেমিস্ট্রিতে এরকম প্রতীক আছে যে 118টা মৌল আছে,
এই মৌলের নামগুলো অনেক কারো ছোট, কারো বড়, এবং কারো দেখা যাচ্ছে অনেক বড়। এই প্রতীক যদি দিয়ে যদি আমরা সংকেত লিখতে যাই তাহলে দেখা যাবে বিশাল বড় একটা জায়গা লাগতেছে। আর যদি ওই সংকেত দিয়ে যদি বিক্রিয়া লিখতে যাই তাহলে খাতা একটা পৃষ্ঠা গোটাটাই ভরে যাবে। এই অসুবিধা দূর করার জন্য বিজ্ঞানীগণ অনেক চিন্তা ভাবনা করে কি করছেন, প্রত্যেকটা মৌলের এক একটা প্রতীক দেওয়ার চেষ্টা করেছেন। তাহলে প্রতীক কাকে বলে? বলবো স্যার? ইয়েস, অবশ্যই। কোন মৌলের পুরো নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। সুন্দর উত্তর হয়েছে, থ্যাংক ইউ। ওটাই হলো প্রতীকের সংজ্ঞা, যে একটা মৌলিক পদার্থের বা মৌলের পুরো নামের সংক্ষিপ্ত যে রূপ তাকেই বলা হয় তোমার কি? প্রতীক। বুঝা গেছে? এই সংজ্ঞাটা দেখি আমরা। কোন মৌলের পুরো নামের সংক্ষিপ্ত রূপকেই বলা হচ্ছে প্রতীক। যেমন হাইড্রোজেন মৌলের প্রতীক হলো H। বুঝা গেছে? তাহলে এখন আমরা প্রতীক লেখার নিয়ম জানা আছে কি কারো? জি স্যার। ওকে, বলো, একটা একটা করে বলো, শুনতে থাকি। মৌলের প্রতীক অবশ্যই দুইটি ভাষা হতে গৃহীত হবে। সুন্দর একটি উত্তর, থ্যাংক ইংরেজি ইউ। ও দুটি ল্যাটিন। থ্যাংক ইউ। দ্বিতীয়টি হলো যদি কোনো মৌলের ইংরেজি ভাষার পাশাপাশি একটি নাম থাকে তাহলে প্রথমে ইংরেজি ভাষা হতে প্রতীক না নিয়ে ল্যাটিন ভাষা হতে নিতে হবে। থ্যাংক ইউ। আর ইংরেজি বা ল্যাটিন ভাষা যাই হোক না কেন প্রতীক লেখার সময় ক্যাপিটাল লেটার হতে হবে। নো, ইংরেজি অক্ষর ব্যবহার করতে হবে। হ্যাঁ স্যার, আগে ইংরেজি অক্ষর ব্যবহার করতে হবে, তারপর তোমার ক্যাপিটাল লেটার আসবে। ঠিক আছে, সুন্দর উত্তর হয়েছে। নেক্সট বলো। যদি একাধিক মৌলের নামে প্রথম অক্ষর একই হয় তবে যে মৌলের পারমাণবিক সংখ্যা কম সেই মৌলের প্রতীকটি আগে নিতে হবে। আগে একটা অক্ষর বিশিষ্ট নিতে হবে আর পরবর্তী মৌলের প্রতীক দিয়ে দুইটি অক্ষর নিয়ে নিতে হবে। থ্যাংক ইউ, সুন্দর উত্তর হয়েছে। এবং দুইটি অক্ষরের মধ্যে দ্বিতীয় অক্ষরটা অবশ্যই স্মল লেটার বা ছোট হাতের অক্ষর ব্যবহার করতে হবে। বুঝা গেছে? সুন্দর হয়েছে উত্তর। আমরা এগুলো এখন দেখবো একটু। প্রতীক লেখার নিয়ম। মৌলের প্রতীক অবশ্যই দুটি ভাষায় হতে গৃহীত হবে। তুমি বলে দিয়েছো, একটি ইংরেজি, অন্যটি কি? ল্যাটিন ভাষা। বুঝা গেছে? যদি কোনো মৌলের ইংরেজি নামের পাশাপাশি ল্যাটিন নাম থাকে তবে ইংরেজি ভাষা হতে প্রতীক না নিয়ে ল্যাটিন ভাষা থেকে নিয়ে, অর্থাৎ যাদের ল্যাটিন নামও আছে ইংরেজি নামও আছে তাদের ইংরেজি নাম থেকে প্রতীক নেওয়া যাবে না, ল্যাটিন নাম থেকে নিতে হবে। বুঝা গেছে? তিন নাম্বারটা হলো ইংরেজি বা ল্যাটিন ভাষা যাই হোক না কেন প্রতীক লেখার সময় নামের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হতে হবে। বুঝা গেছে? যদি একাধিক মৌলের নামের প্রথম অক্ষর একই হয় তবে মৌলের প্রাণীর সংখ্যা কম, সেই মৌলের প্রতীক একটি প্রথম অক্ষর নিতে হবে এবং পরবর্তী মৌলের প্রতীক দুইটি অক্ষর নিতে হবে। প্রথম অক্ষর অবশ্যই ক্যাপিটাল লেটার এবং পরের অক্ষর অবশ্যই স্মল লেটার। দ্বিতীয় অক্ষর উচ্চারণে, এবং দ্বিতীয় অক্ষর যেটা স্মল লেটার নেব সেটা অবশ্যই উচ্চারণে বেশি প্রাধান্য পাবে, সেই অক্ষর স্মল লেটার নিতে হবে। যেমন হাইড্রোজেন, হিলিয়াম। হাইড্রোজেন প্রাণীর সংখ্যা 1, হিলিয়াম 2, তাহলে হাইড্রোজেন প্রতীক নিতে হবে H। পক্ষান্তরে হিলিয়ামের প্রতীক নেওয়া হয়েছে HE। ই কে বেশি উচ্চারণে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, তাই ইটাকে স্মল লেটার নেওয়া হয়েছে, আর প্রথম অক্ষরটা ঠিকই থাকবে H। বোঝা গেছে? এখানে আরেকটা কথা বলা হয়নি, আমি বলেছি কিন্তু লেখা হয়নি, সেটা হলো ভাষা যাই হোক না কেন প্রতীক লেখার সময় অবশ্যই ইংরেজি অক্ষর ব্যবহার করতে হবে। এই কথাটা লেখা হয়নি, বলেছি কিন্তু লেখা হয়নি। মনে রাখো কি বললাম, ইংরেজি নাম বা ল্যাটিন ভাষা যেখান থেকে প্রতীক নেই না কেন তোমাকে অবশ্যই প্রতীক লেখার সময় ইংরেজি অক্ষর ব্যবহার করতে হবে, অর্থাৎ ইংরেজি অক্ষর দিয়ে প্রতীক নিতে হবে, অন্য কোনো অক্ষর ব্যবহার করা যাবে না। বুঝা গেছে? এই হলো প্রতীক লেখার নিয়ম। এবার প্রতীকের তাৎপর্য। তাৎপর্য মানে কি? বৈশিষ্ট্য। আমরা এটা দেখে কি কি বলতে পারি? যেমন আমরা একটা আম গাছ দেখলাম, আম গাছ দেখে আমরা কি কি বলতে পারি? বৈশিষ্ট্য বলো দুই একটা, বলো। আম গাছের দুইটা বৈশিষ্ট্য বলো, যে কোনো একজন। হ্যাঁ বলো। এভাবে বলা যায় না যে আম গাছটি অনেক বড়। হ্যাঁ, সুন্দর উত্তর হয়েছে। আর সেই গাছটিতে অনেক ফল ধরে। অবশ্যই হয়েছে। আর সেই গাছটির পাতাগুলো দেখতে অনেক সুন্দর। সুন্দর, অসুন্দরও হতে পারে, তাহলে আমরা এটাও বৈশিষ্ট্য বলতে, তুমি দেখেছো সুন্দর তাই সুন্দর। আমরা যদি এভাবে বলি, আম গাছ দ্বিবীজপত্রী উদ্ভিদ। 2, আম গাছের কাণ্ড অনেক বড় হয়।
আম গাছ শাখা প্রশাখা যুক্ত, ঠিক আছে? এটা বৈজ্ঞানিক ভাষায়। হ্যাঁ, আমার তো বিজ্ঞানেই পড়তেছি, আমরা বিজ্ঞানের ভাষায় তো বলতে হবে, তাই না? তারপরে বলতে হবে যে আম গাছের পাতা জটিল আর সরল পত্র বিশিষ্ট উদ্ভিদ হলো নারিকেল গাছ, কলা গাছ, এগুলা পাতা শিরাবিনা সরল, ওজন্য বলা হচ্ছে সরল, এটা হলো জটিল। তারপরে আর কি হতে পারে, যে আম গাছ বৈশাখ থেকে জ্যৈষ্ঠ মাসের দিকে আম ফল ধরে, তাই না? তারপর সারা বছরেও কিছু কিছু আম গাছে আম পাওয়া যায়, এগুলো হলো আম গাছের বৈশিষ্ট্য। ওকে, তাহলে এখন সেরকম প্রতীকেরও তাৎপর্য বা বৈশিষ্ট্য আছে। এই তাৎপর্য বা বৈশিষ্ট্য হলো দুই প্রকার। আমরা উদাহরণ হিসেবে এইচ প্রতীকের তাৎপর্য আমরা লেখার চেষ্টা করব। এইচ প্রতীকের তাৎপর্য নিম্নে বিবৃত হলো। তাহলে তাৎপর্য কত প্রকার বলছি? দুই প্রকার। কি কি? একটা হলো গুণগত বা আঙ্গিক তাৎপর্য, আর একটা হলো পরিমাণগত বা মাত্রিক তাৎপর্য। আমরা ওটা পরে পড়ছি, আগে গুণগত বা আঙ্গিক তাৎপর্যটা বলি। গুণগত বা আঙ্গিক তাৎপর্যে প্রতীকের বৈশিষ্ট্যটা হবে গুণ, দোষ ইত্যাদি, কিন্তু কোনো সংখ্যা নির্দেশ করবে না। যদি সংখ্যা নির্দেশ করে সেটাই বলা হবে তোমার কি? পরিমাণগত তাৎপর্য বা মাত্রিক তাৎপর্য। বোঝা গেছে? কি বললাম? গুণগত তাৎপর্যে কোনো সংখ্যা নির্দেশ করবে না, শুধু কি নির্দেশ করবে? দোষ, গুণ, ভালো মন্দ, এগুলা হলো গুণগত। আর মাত্রিক বা পরিমাণগত তাৎপর্যে কি হবে? যে ওখানে সাংখ্যিক মান যেগুলো নির্দেশ করে সেগুলাকে বলা হবে তোমার কি? পরিমাণগত বা মাত্রিক তাৎপর্য। বোঝা গেছে? আমরা গুণগত তাৎপর্য দেখি। এইচ দ্বারা একটি মৌল নির্দিষ্ট মৌল হাইড্রোজেনকে বোঝায়, অর্থাৎ এইচ দ্বারা অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস কিছুই বলা যাবে না, শুধুমাত্র হাইড্রোজেনই বলতে হবে। বোঝা কি গিয়েছে? জি। তারপরে এইচ দ্বারা হাইড্রোজেন মৌলের প্রতীক নির্দেশ করে, তাহলে হাইড্রোজেন মৌলের প্রতীক এটা এইচ, তাই না? আর কি বলা যায়? হাইড্রোজেন দ্বারা হাইড্রোজেন মৌলের এইচ দ্বারা হাইড্রোজেন মৌলের পারমাণবিক অবস্থা নির্দেশ করে, অর্থাৎ এইচ দ্বারা হাইড্রোজেনের পরমাণু নির্দেশ করে, আর H2 দ্বারা হাইড্রোজেনের অণু নির্দেশ করে। তাহলে আমরা এখানে H যেহেতু বলেছি, তাহলে এটা পারমাণবিক অবস্থা নির্দেশ করে, অর্থাৎ পরমাণু অবস্থা নির্দেশ করছে। এগুলাই হলো গুণগত বা আঙ্গিক তাৎপর্য। বোঝা গেছে? এবার আসবো আমরা পরিমাণগত বা মাত্রিক তাৎপর্য। এইচ দ্বারা হাইড্রোজেন মৌলের একটি পরমাণু নির্দেশ করে। এই যে এখানে দেখো সংখ্যা লেখা আছে, আমরা সংখ্যা লিখিনি, কথা লিখেছি একটি, তাহলে এক একটা সংখ্যা, তাহলে এই সংখ্যাটা হলো তোমার কি? পরিমাণগত বা মাত্রিক তাৎপর্য। দুই নাম্বার, এইচ দ্বারা হাইড্রোজেন মৌলের পারমাণবিক ভর 1.008, অর্থাৎ হাইড্রোজেন মৌলে যখনই বলবো তখন পারমাণবিক ভর তার 1.008 নির্দেশ করে, এটা হলো তার পরিমাণগত তাৎপর্য। আজকে এ পর্যন্তই থাক, সময় আছে আর 3 মিনিটের একটু বেশি। আমরা আজকে এই পর্যন্ত ক্লাস শেষ করি, আমরা পরবর্তী দিনে আবার সেই অংশটা আমরা শেষ করব।